হঠাৎ করে জ্বলতে থাকা জায়গাগুলোতে ঠান্ডা অনুভব হতেই চমকে ওঠে সুখ। তার ব্যথার স্থানে ব্যথা দেওয়ার মানুষের তো অভাব নেই, কিন্তু ব্যথা দূর করার মানুষের যে ভীষণ অভাব। সেই অভাবহীনতার মরুভূমিতে এমন মলম লাগানোর মানুষ কি এলো? সুখ অনুভব করলো একটা রুক্ষ শুষ্ক হাত অনবরত তার পিঠে ঘাড়ে কিছু একটা মালিশ করে দিচ্ছে, যার জন্য এতক্ষণ জ্বলে যাওয়াটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। সুখের মনে পড়ল এখনও তার বাড়িতে একজন মহিলা বাকি আছে, যার রুচি থেকে এখনও সুখ নামের মানুষটা উগরে যায়নি। ষাটুর্ধ মনোয়ারা বেগম আজও সুখবতীর সুখের আশায় দ্বার খুলে বসে আছে। আজও নিজের কুঁচকে যাওয়া শরীর আর বার্ধক্যের ভার নিয়েও সুখকে সমস্ত দুঃখ থেকে আড়াল করতে চায়। তার দাদিজান আজও তাকে আগলে রাখতে চায় দুঃখ নামক বড় হিমালয় থেকে। রুমে সুখ আর দাদি বাদে আরেকজনের উপস্থিতিও টের পায় সুখ, কিন্তু ফিরে তাকানোর প্রয়োজন বোধ করে না। একটা বিশাল কামরায় নীরবতার জালে জড়িয়ে থাকে তিনটি মানুষ, তিনটি মানবী। একজন বয়সের ভারে বৃদ্ধ প্রায়, একজন দুঃখের ভারে ক্লান্ত, আর আরেকজনে পাপের ভারে কুজো। নীরবতা ভেদ করে অনেক বছরের জীবন সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন মহিলাটা এবার দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, মাইয়া মাইনসের জীবন মানেই খড়কুটা। সময়ের স্রোতে গা ভাসাইয়া চলতে হইব তাদের। কখনো মাইন্না নিতে হইব, কখনো মানায় নিতে হইব, কিন্তু এই মাইন্না নেওয়া আর মানায় নেওয়ার মাঝখানে এখন সমীকরণ অমিলন হইয়া যায়। তখন সেই স্রোতের বিপরীতে গা ভাসানোই উচিত। তুমি সারা জীবন সব মানায়া নিবা আর কেউ তোমার দিকে দেখব না, সেইটা তো হইতে পারে না। মাইয়া বইলা কি বাঁচার শখ জাগে না? কখনো কখনো বাঁচার লাইগা স্রোতের বিপরীতে গা ভাসানো উচিত। হয়তো স্রোতের বিপরীতে গা ভাইসা হাল শক্ত না করতে পারলে তুমি অথই জলে হাবুডুবু খাইবা, হয়তো এক সময় তলায়া যাইবা গভীর সমুদ্রে। কিন্তু যদি বিপরীতে গা ভাসাইয়া কুল পাইয়া যাও, তাইলে তুমি রাজা। কি কইছি বুঝছো সুখবতী? সুখ কিছু বলে না দাদিজানের কথার প্রেক্ষিতে। কথাগুলো যেন সে অনুভব করতে ব্যস্ত। আচ্ছা দাদি, স্রোতের বিপরীতে গা ভাসানো বলতে কি বুঝিয়েছে? এই অন্যায়ের প্রতিবাদ করা? কিন্তু আদৌ সে টিকতে পারবে তো? স্রোতের বিপরীতে হাল শক্ত করে না ধরলে যে অতলে হারিয়ে যাবে। আচ্ছা, এমন বাঁচা থেকে একবার নিয়ম ভেঙে না হয় হারিয়ে গেল, আর না হয় রাজার মতো বাঁচল। ঘরের মাঝে এবার রিনরিনে কান্নার শব্দ শোনা যাচ্ছে। এই বিভীষিকাময় কালো আধার রাতে এই কান্নাটা যেন কেমন ভয়ানক শোনাচ্ছে। সুখ এই কণ্ঠের অধিকারী চেনে। দাদি এবার সুখের হাতটা ধরে উঠিয়ে বসালো। একটা কৌটো থেকে মলমটুকু বের করে সুখের হাতের মাঝে ঘষতে লাগলো, আর সেখানে দৃষ্টি নিবদ্ধ করে বলতে লাগলো, মাইয়া মাইনসের কলঙ্ক কি জানো সুখবতী? তার চরিত্র, সেই চরিত্রের পরিষ্কার রাখতে হইব পানির মতন। চাঁদ এত সুন্দর জিনিস, কিন্তু আমরা চাঁদের মতন চরিত্র পরিষ্কার রাখার কথা কখনো বলবো না, কারণ চাঁদেরও কলঙ্ক আছে। পানির কোনো কলঙ্ক নাই, কেবল আছে পবিত্রতা। তাই পানির মতন রাখবা চরিত্র। আর যদি চরিত্রের থাইক্কাও তোমার কাছে অন্য কোনো জিনিস বড় হইয়া যায়, তাহলে তোমার কাল বিলম্ব না কইরা সেই দিনই মইরা যাওয়া উচিত। গলায় কলসি বাইন্দা পানিতে ঝাঁপ দেওয়া উচিত। শরীর যেমন বস্ত্রহীন নগ্ন, তেমনি চরিত্রহীন নারী নগ্ন। এই নারীর বেঁচে থাকা অপেক্ষা মৃত্যু শ্রেয়। সুখ চোখ তুলে এবার দাদিজানের দিকে তাকালো। অতঃপর তার খাটের সাথেই দাঁড়ানো লীলাবতীর দিকে তাকায়। দাদি কখনোই তাকে এমন ধারা কথা বলবে না। তাহলে দাদি কি লীলাবতীকে এসব বলছে? সুখ আটকে ওঠে। না না, সে কলঙ্কিনী হোক, কিন্তু লীলার শরীরে সেই তকমা লাগাতে দিবে না। সুখ কিছু বলার আগেই লীলাবতী কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে যায়। দাদিজান কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং আরেক দফা মলম নিয়ে সুখের হাঁটুর মাঝে মেখে দিচ্ছে। সুখ অবাক কণ্ঠে বলল, দাদিজান, তুমি এসব কি বললে? দাদিজান পায়ের দিকে তাকিয়ে বলল,
তোমার থেকে জীবনটা আমি বেশি দেখছি, আর এত বেশি কিছুই দেখছি যে মাঝে মাঝে অনেক কিছু প্রকাশ করতে পারার কষ্টে মইরা যাইতে মেলা মন চাইতো। লীলাবতী যেদিন ডিমবাজির গন্ধ শূন্য বমি করছিল, কাইল যখন তোমার বিয়ের রান্নাবান্না চলছিল তখনও মাংসের ঘ্রাণ শূন্য বমি করছে। গত পরশু অর্ধেক আমের আচার সে শেষ করছে। কি ভাবছো তুমি চুলগুলো আমার বাতাসে পাকছে? তোমার চেয়ে বেশি এই দুনিয়া দেখছি, তাই কইলে কলকাতা বুঝি। সুখ যেন এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। দাদিজান সবটা বুঝতে পেরেছে। যাক, অন্তত এই মানুষটা তাকে ভুল বোঝেনি। সুখ দাদিকে জড়িয়ে ধরে। দাদির শরীর থেকে কেমন যেন একটা মিষ্টি ঘ্রাণ ভেসে আসে। আচ্ছা, এটাকে কি মা মা ঘ্রাণ বলে? সুখ দাদিকে জড়িয়ে ধরে বলল, দাদি, এই মিথ্যে অপবাদটা কে ছড়ালো গো? আমি জানি না। হঠাৎ কইরা বাড়িতে গুঞ্জন উঠল তুমি নাকি পোয়াতি, আর তারপরই তোমার ডাইনি মায়ের অত্যাচার। সুখ আর কিছু বলল না, কেবল ছোট্ট শ্বাস ফেলল। কে করেছে এই নিকৃষ্ট কাজ? কার এতে লাভ? দাদি সুখের মাথাটা বুলিয়ে দিয়ে বলে, এত মায়ের খাইয়াও তুমি প্রতিবাদ করো না কেন? আমি তো বুড়া মানুষ, কয়দিন পর কবরে চইলা যামু, তাই ঝামেলা করতে ভয় হয় যদি বাইর কইরা দেয়। কিন্তু তুমি তো মাত্র যৌবনে পা দিছ, নিজের হইয়া প্রতিবাদ করতে পারো না। এখনকার যুগের মাইয়া হইয়াও এসব সহ্য করো? জানো, তোমার দাদা যেন অনেক খারাপ মানুষ আসিল। হ্যাঁ, এখন মইরা গেছে। এইসব কন ভালো না, কিন্তু তোমার লাগা কইতাছি। তোমার দাদা জানের কর্মের জন্যই তো তোমার এ দশা। সেই তো তোমার বাপের বিয়ার আসর থেকে তুই লানছিল। টাকার লোভ আর নারীর লোভ ছিল তার প্রচুর। যে পুরুষের নারীর প্রতি ঝোঁক থাকে, সে পুরুষ কোনো নারীর না হোক, সেই পুরুষ মানুষ বেঁচে থাকার চেয়ে মৃত্যু ভালো। যখন তোমার ফুপি পেটে, তখন শুনি সে আর একটা বিয়া করব। তারপর আমি ঝামেলা কইরা আমার বাপের বাড়ি চইলা আহি। এই আমলে এতগুলা ছেলে মেয়ে লইয়াও যদি আমি এমন প্রতিবাদ করতে পারি, তাইলে তুমি পারবা না কেন? সুখ নিস্তেজ কণ্ঠে বলল, কারণ তোমার বাবার বাড়ি নামক জায়গাটা শক্তি ছিল, আর আমার সেটা দুর্বলতা। মনোয়ারা বেগম আর কোনো কথা বললেন না, সুখের পাশে শুয়ে পড়লেন। সুখ বৃদ্ধ দাদির উষ্ণ বুকে মুখ গুজে রইল, একটু শান্তির খোঁজে। এই সম্বলহীন বৃদ্ধাই যে এই তরুণীর সম্বল। দরজার বাইরে এমন দৃশ্য দেখে কেউ একজন অনুশোচনায় কেঁপে উঠল। সুখবতীর সুখের বীজটা অঙ্কুরেই বিনষ্ট করেছ তো সেই। নিজের কাছের মানুষের পাপ ঢাকতে এক আকাশ সমান পাপ সে করে ফেলেছে। মাথার উপর সূর্য যখন তার উত্তপ্ত তেজ ঝাড়তে ব্যস্ত, তখন সেই তেজস্বী সূর্যের নিচে থাকা এক নিস্তেজ মানবী তার জীবনটা আবার স্রোতের বিপরীতে ভাসানোর পরিকল্পনায় ব্যস্ত। দোতলার রুমটা দিয়ে বাড়ির উঠানটা খুব ভালো করে দেখা যাচ্ছে। কাল এইখানেই বাবার লাশটা রাখা ছিল। হঠাৎ বুকের মাঝে চিনচিনে কষ্ট হানা দিল সুখের। তার এই পৃথিবীতে কেউ নেই। হঠাৎ সুখের পাশে তার ফুপু লিলুয়া এসে দাঁড়ালো। সুখ ফুপিকে দেখে চোখের জলটা মুছে ফিরে তাকালো। লিলুয়া পরম যত্নে ভাইয়ের মেয়ের চোখটা মুছে আলতো হাতে মুখটা দুই হাতের মাঝে নিয়ে বলল, কাঁদছিস কেন সুখ পাখি? তোর বাবা নেই তো কি হয়েছে? এই যে আমি আছি, তোর দাদি আছে, পৃথিবীতে তুই একা নেই। কিন্তু তোর গর্ভে যে শিশুটা বড় হচ্ছে তার কি হবে? বাবাবিহীন সেই পৃথিবীতে আসবে কি পরিচয়? সুখের কলিজায় কথাগুলো তীরের মতো লাগে। যে কলঙ্ক সে করেনি, সেই কলঙ্কের কালি দিয়েই তার শরীর লেপানো। পরক্ষণেই আরেকটা কথা তার মাথায় আসে, সত্যিই তো, তার না হোক লীলাবতীর সন্তানেরই কি পরিচয় দিবে সে? খুব দ্রুতই মসৃণ যে জায়গায় থাকে সেখানে যেতে হবে। লীলাবতীর সন্তানকে পরিচয় দিতে হবে। সুখ তাড়াতাড়ি নিজের ওড়নাটা নিয়ে শরীরে জড়িয়ে টাকার ব্যাগটা হাতে নিয়ে যেই না ঘর থেকে বের হতে যাবে, অমনি তার ঘরের সামনে হাজির হয় তার ফুফাতো ভাই রেদওয়ান।
সুখ আকস্মিক রেদওয়ানকে দেখে থমকে যায় আর অবাক কণ্ঠে বলে, আপনি? রেদওয়ান বাঁকা হেসে ফিসফিস কণ্ঠে বলে, তোমার সর্বনাশ দেখতে এলাম সুখ পাখি। মা যখন বলল তোমার বিয়ে ভেঙে গেছে আর তুমি গর্ভবতী, বিশ্বাস করো, নিজেকে এত খুশির সময় আর আটকে রাখতে পারলাম না, চলে আসলাম তোমার বিধ্বস্ততা দেখতে। সুখ দু কদম পিছিয়ে যায়। এই যে সামনে দাঁড়িয়ে থাকা কুশ্রী হৃদয়যুক্ত মানুষটা তার ফুপির ছেলে, মানুষ না, যেন জানোয়ার। ততক্ষণে সুখের ফুপি এগিয়ে এসে বলল, কোথায় যাচ্ছিস সুখ পাখি? আর রেদওয়ান তো কাল বিকেলে এসেছিল, তুই তখন রুমে ছিলি বিধায় দেখিসনি। সুখ থমকে গেল। দুঃখ বুঝি কম ছিল যে নতুন করে আরেকটা দুঃখ হাজির হলো। কাহিনীর নাম সুখের অসুখ, অংশ 3, লিখেছেন মম সাহা। কাহিনীটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যায় আপনার কাছে। ফিরব পরবর্তী পার্ট নিয়ে। আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।